এই যে 100 টেস্ট খেলতে পারে, বাংলাদেশের কেউ 100 টেস্ট খেলতে পারে, এটা একটা নজির কিন্তু তিনি দেখান। আমার কাছে মনে হয় উনি বাংলাদেশের ব্যাটিংয়ের ফাদার অফ বাংলাদেশ ব্যাটিং। এরকম ডিসিপ্লিন লাইফ, এরকম প্র্যাকটিস, এরকম নিষ্ঠা দেখাতে পেরেছেন বলে তিনি মুশফিক হতে পেরেছেন, না হলে হয়তো হতে পারতেন। মুশফিকুর রহিম দিন শেষে বাংলাদেশের ক্রিকেটে একটা অন্য রকমের নাম এবং ইউনিক একটা নেম আর কি। এই নভেম্বরে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। এরপরে টেস্ট অ্যারেনাতেও আসলে মাইল ফলক খুব বেশি না হলেও, মানে সিগনিফিকেন্ট মাইল ফলক খুব বেশি না হলেও অবশ্যই আছে। তবে আরেকটা মাইল ফলক আমরা যেখানে এই পডকাস্ট শ্যুট করছি সেখানেই আগামী 19 তারিখ হতে যাচ্ছে। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলতে যাচ্ছেন। রনি ভাই, এই অ্যাচিভমেন্টটা, এই মাইল ফলকটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা সিগনিফিকেন্ট? বাংলাদেশ ক্রিকেটের জন্য সিগনিফিকেন্ট বলতে তোর অ্যাজ এ তোর টেস্ট নেশন বা ক্রিকেট প্লেয়িং নেশন হয়তো খুব বড় অ্যাচিভমেন্ট না। ধর বাইরে যারা শুনবে জানবে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার কেউ 100 টেস্ট, 83 জন প্লেয়ার এখনো মধ্যে 100 টেস্ট খেলেছে। তো তাদের কাছে হয়তো খুব বেশি সিগনিফিকেন্ট কিছু মনে হবে না, কিন্তু আমরা জানি যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সিগনিফিকেন্ট ব্যাপার। সো মানে একজন প্লেয়ার বাংলাদেশের 100 টেস্ট খেলছে, এটা তো মুশফিককে দিয়ে হয়তো আমরা প্রথম ভাবা শুরু করছিলাম, হ্যাঁ মুশফিকের একটা সময় যে হবে বা হচ্ছে, আমরা হয়তো কয়েক বছর আগে থেকে এভাবে ট্র্যাক রাখা শুরু করছিলাম। যদি আশরাফুল যদি বিপথে না পা বাড়াতেন তাহলে হয়তো এতদিনে তারও হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত। কিন্তু মানে মুশফিকেরটা হিউজলি একটা সিগনিফিকেন্ট ব্যাপার যে এত বছরের একটা অধ্যবসায়, এত বছরের একটা জার্নি, তোর 100 টেস্ট খেলতে তার 100 বাধা পেরোতে হয়েছে। হ্যাঁ, 100 মানে ওই যে সকল কাটা ধন্য করে বলি না আমরা, তো অনেক কিছু ধন্য করেই কিন্তু তাকে এই পর্যায়ে আসতে হয়েছে। সো বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত আমরা জানি যে আসলে এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট। সো হিউজ অ্যাচিভমেন্ট বাংলাদেশের। মূলত এটা আসলে পার্সোনাল অ্যাচিভমেন্টেই বড়। সেই পার্সোনাল অ্যাচিভমেন্টটা তো বাংলাদেশ ক্রিকেটে কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আমরা আলোচনা করতে পারি। যে এই যে 100 টেস্ট খেলতে পারে, বাংলাদেশের কেউ 100 টেস্ট খেলতে পারে, এটা একটা নজির কিন্তু তিনি দেখালেন। আমি জানি না যে নতুন প্রজন্মের ক্রিকেটার যারা আছেন, এখন যারা জাতীয় দলে খেলছেন, ইয়াং প্লেয়ার বা যারা আশেপাশে আছেন, যারা উঠে আসছেন, যারা এখন একটা একাডেমিতে যাচ্ছে 12 বছর 14 বছর ছিল, তারা কীভাবে দেখবে। কিন্তু তাদের আসলে টেস্ট ক্রিকেটকে ঘিরে যদি স্বপ্ন থাকে তাহলে এই জায়গাটা হওয়া উচিত। হ্যাঁ, মুশফিকুর রহিম খেলেছেন 100 টেস্ট, আমিও তাহলে পারি। তো মুশফিক যখন শুরু করেছেন তখন তো বাংলাদেশ আসলে তখনও এত বেশি টেস্ট খেলে না, আস্তে আস্তে বাড়ছে। আগামী বছর বাংলাদেশ 10টা টেস্ট খেলবে। সামনে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ রেগুলার খেলে তো টেস্ট ম্যাচেও তো বাড়বে। সো ভবিষ্যৎ প্রজন্মে কেউ যদি সত্যিকার অর্থে টেস্ট ক্রিকেটকে সিরিয়াসলি নেয়, তার হয়তো এই 20 বছর লাগবে না, আশা করি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো এত দ্রুতও হবে না, 20 বছর লাগবে না। সো ওভারঅল এটা হিউজ ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটে। আমি মনে করি যেটা ডেফিনেটলি সেলিব্রেট করা উচিত। ভাই, মানে রনি ভাই যেটা পরের জেনারেশনের কথা বললো, পরের জেনারেশনকে ইন্সপায়ার করা উচিত এই ব্যাপারটা। মানে পরের জেনারেশন আসলে এই জিনিসটা কিভাবে দেখে, বা মুশফিক ভাইয়ের এই মানে টেস্ট ক্যারিয়ার বা সব কিছু এই সম্পর্কে কোনো আইডিয়া যদি দাও। মানে শান্তকে সেদিন জিজ্ঞেস করছিল আমাদের জ্যোতিদা যে আপনি কি 100 টেস্ট খেলার স্বপ্ন দেখেন কিনা। তখন শান্ত, হ্যাঁ প্রেস কনফারেন্সে, তখন শান্ত বলল যে আমি তো 38টা 29টার মতো 39টার মতো টেস্ট খেলছি, আমি যদি ফিট থাকি আমি কেন মানে স্বপ্ন দেখবো না, এরকম একটা কথা বললো। যা আমি একটু এখানে আসার আগে একটু এই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম যে মুশফিক ভাই অ্যাকচুয়ালি, আমরা তো ধরে রাখছি যে উনি আরেকটা টেস্ট সাইকেল খেলবে, টেস্ট চ্যাম্পিয়নশিপের তো উনি অ্যাকচুয়ালি কী রেখে যাচ্ছেন, ওনার লেগেসিটা কী হইতে পারে আর কি। সো যদি আমি ব্যাটিংয়ের দিক থেকে চিন্তা করি, আমার কাছে মনে হয় উনি বাংলাদেশের ব্যাটিংয়ের ফাদার অফ বাংলাদেশ ব্যাটিং, আমার কাছে মনে হয়। আমরা শুনি যে বাবু ভাইদেরকে বলতে শুনতাম নান্নু ভাইয়ের কথা। আমার স্পষ্ট মনে আছে আমি যখন এই প্রেস বক্সে প্রথম কাজ করা শুরু করি তখন আমি ওনার মুখে নান্নু ভাইয়ের কথা অনেক শুনতাম। উনি ওই আমলের নানবুল ভাই, নান্নু ভাই ওনাদের কথা বলতো, কিন্তু একটা পর্যায়ে ওনার মুখ থেকেই শুনছি যে না, মুশফিকের ধারে কাছে এখন আর কেউ নাই। তো এটা 2-3 বছর আগের কথা। মানে উনি ওনার ক্যারিয়ার স্প্যানটা এরকম যে উনি সবাইকে আউট করছে, আউট প্র্যাকটিস করছে। আমরা মনে হয় এটাও ডিসকাস করবো। সবাই মানে তার কন্টেম্পোরারি যারা ছিল, আমরা তার সঙ্গে যাকে দেখছি, সাকিব ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, রিয়াদ ভাইকে দেখছি, জেনারেশনাল গ্রেট। মুশফিক মাশরাফি ভাই তো পেস বোলিংয়ের, তাও মানে ওই জেনারেশনেরই বলা যায় আর কি। উনি সবাইকেই আউটরান করছে ওনার লংজাভিটি দিয়ে, ওনার পারফরমেন্স দিয়ে, নিষ্ঠা দিয়ে, মানে কী বলবো, মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা দিয়ে। না থাকলে আমার মনে হয় না এতটা এইরকম স্ক্রুটিনির মাঝখানে এরকম লম্বা ক্যারিয়ার সম্ভব। হ্যাঁ, মানে
আমার মনি ভাইয়ের একটা কথা সবসময় মনে পড়ে যে উনি বলছে যে বাংলাদেশে যারাই ওই লেভেলে গেছে তাদের মধ্যে কিছু না কিছু মানে আনঅর্থোডক্সি ছিল আর কি, সাইকোলজিক্যালি বা হ্যাঁ উনি মানে এরকম হইলে মানে এই লেভেলে যেতে হইলে বাংলাদেশের কালচারে যেরকম স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হয় এরকম হয়তো মুশফিক ভাই হইতে হয়, হয়তো 100 টেস্ট খেলতে হলে হয়তো মুশফিক ভাই হইতে হবে। মানে আমার কাছে এটাই মনে হয়। আর উনি বললা যে কাদের রেখে যাচ্ছে, তুমি চিন্তা করো উনি যখন ক্যারিয়ার শুরু করছিল 2005-এ, তখন থেকে চিন্তা করে এরপরে নেক্সট জেনারেশনের প্লেয়ারগুলো কারা। মানে আমি যদি মমিনুলকে ধরি, মমিনুল ভাইকে ধরি, তারপরে যে লিটন, তারপর শান্ত, এখন বলতে গেলে আমাদের টেস্ট ব্যাটিং অর্ডারে এরা হচ্ছে পিলার। সো তাদের খেলার অ্যাটিটিউডটা দেখো, তাদের গেমের প্রতি অ্যাপ্রোচটা দেখো, সাইকোলজিটা দেখো, টোটালি ডিফারেন্ট দেন মুশফিক ভাই। মুশফিক ভাই আমার কাছে মনে হয় ওই ফ্যামিলির, ওই মিডল ক্লাস ফ্যামিলির ওই কর্তা, যিনি ছোটো শহর থেকে বড় শহরে আসছে, এসে তার ফ্যামিলিকে টেক কেয়ার করার সবটার জন্য যা করা দরকার তা করছে। দেন নেক্সট জেনারেশন একটা বেটার প্ল্যাটফর্ম পাইছে। আমাদের টেস্ট টিউটার দেখলে মুশফিক ভাইকে ওই রকম একটা জায়গায় দেখ আমার মনে হয়, আমি ভাবি আর কি ওইভাবে। আর নেক্সট জেনারেশন ব্যাটসম্যান যাদেরকে দেখি তাদেরকে ওই জায়গায়, ওই প্লেয়ারদেরকে, ওই নেক্সট জেনারেশনের বা ওই পরিবারের সেকেন্ড জেনারেশন যারা কিনা একটা বেটার লাইফ লিড করতেছে, অনেক বেশি টেস্ট ম্যাচ পাচ্ছে, যারা চাইলে স্বপ্ন দেখতে পারে যে 100 টেস্ট খেলবে আর কি। সো আমার কাছে মনে হয় মুশফিক ভাইটা শুধু রান না, 37 অ্যাভারেজ না, 100 টেস্টও না, মাচ মোর দ্যান দ্যাট আর কি আমাদের জন্য। ভাই মানে যুবা একটু আগে যেটা বললো যে এটা করার জন্য হয়তো মুশফিক ভাই বা মুশফিকুর রহিম মিতুই হতে হয়। মুশফিকুর রহিম আসলে কি মানে বাংলাদেশ ক্রিকেটে, হ্যাঁ সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম অবশ্যই একটা ব্র্যাকেটে উচ্চারিত হয়। এর মধ্যেও মানে পাঁচজনেরই নিশ্চয়ই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার স্যাপার আছে। মুশফিকুর রহিমকে আসলে আলাদা করে তার শুধু কি মানে এই ডিসিপ্লিন, তার প্র্যাকটিসের এই ব্যাপারগুলাই, নাকি মানে পুরো প্যাকেজটা সম্পর্কে যদি, কারণ আপনি তো মোটামুটি হ্যাঁ মুশফিকুর রহিমের ক্যারিয়ার আপনার জার্নালিস্টিক ক্যারিয়ারের একটু আগে, ওটা মনে হয় 4 বছর, বাট চাঙ্ক অফ দ্য টাইম তো আপনি দেখেছেন। সেই হ্যাঁ 2009 থেকে আপনার শুরু মুশফিকের 2005, হ্যাঁ আজ 2025, মানে মুশফিকুর রহিম আসলে বাংলাদেশ ক্রিকেটে কেন আলাদা? ওভারঅল প্যাকেজটা মিলিয়েই এটা বাংলাদেশের ক্রিকেটে না, ওভারঅল বাংলাদেশি হিসেবে এটা খুব রেয়ার। ওর যে তোর প্যাকেজটা, তুই ডিসিপ্লিনের কথা বললি, আমরা খুব সহজে বলতে পারি ডিসিপ্লিন, আমরা খুব সহজেই বলি যে নিষ্ঠা, প্রতিজ্ঞা, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এটা চালিয়ে যাওয়া, এটা বাংলাদেশি হিসেবে খুব রেয়ার জিনিস। তুই যে কোনো সেক্টরে চিন্তা কর, যে কোনো সেক্টর, নট অনলি ক্রিকেট। হ্যাঁ এখন আমি জানি যে যারা দর্শক আছেন তারা দেখবেন বা যারা ফলো করছেন তারা বলবে আলটিমেটলি তো জুবাই যেটা বললো যে 37 গড় দিয়ে তাকে মাপা যায় না, কিন্তু বলবো যে আলটিমেটলি কী হয়েছে, বাংলাদেশের লেভেলে পড়ে গেছে, ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে পারে নাই। পরিসংখ্যান এই আরও কত যেতে পারতেন, তিনি যদি 4 নম্বরের রেগুলার ব্যাট করতেন, তিনি যদি আরও আগে কিপিং ছাড়তেন, অনেক ব্যাপার আছে। কিন্তু ওভারঅল আমি যেটা বলছি, তিনি যে অ্যাচিভ করছেন 20 বছর ধরে, 20 বছর না ইনফ্যাক্ট আরও আগে থেকে। আমি তো তামিমদের কাছে, মাশরাফির কাছেও গল্প শুনি যে আন্ডার 19 লেভেলে তিনি কেমন ছিলেন। এইজ লেভেলে তামিম বেশিরভাগ সময় মুশফিকের রুমমেট থাকতেন। সো সেই সময় থেকে তিনি একদম কখন ঘুমাতে হবে, কখন উঠতে হবে, ইভেন তোর রুমে টেবিলটা পরিপাটি করে গুছিয়ে রাখা, বিছানার চাদর টান টান করে রাখা, এগুলো কিন্তু ইট কামস উইথ মানে একটা প্যাকেজের মধ্যে, সব কিছুই একটা প্যাকেজে, তার সেটা তার লাইফস্টাইল অংশ। এবং সেটা সেই এইজ লেভেল থেকে হয়তো আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 থেকে তিনি এটা ধরে রেখেছেন, স্টিল ধরে রেখেছেন। আমরা অনেক সময় বলি, অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে, এই যে দিনের পর দিন প্র্যাকটিস করতেছে, একটা ওই অপশনাল প্র্যাকটিসও বাদ দেয় না, কী করতেছে, পরের দিন গিয়ে সুন্দর রান আউট হলো, পরের দিন গিয়ে 35 রানে একটা বাজে শট খেলে আউট হলো। কিন্তু তুই যদি একটু চিন্তা করো, যদি এরকম ডিসিপ্লিন লাইফ, এরকম প্র্যাকটিস, এরকম নিষ্ঠা দেখাতে পেরেছেন বলে তিনি মুশফিক হতে পেরেছেন, না হলে হয়তো হতে পারতেন না, না হলে আজকে 100 টেস্ট আমরা আলোচনা করতাম না। সো মানে ফুল প্যাকেজটাই, এটা শুধু ক্রিকেটার হিসেবে না, বাংলাদেশ হিসেবে একটা বিরল ব্যাপার। তোর তোর অভিষেক টেস্টের কথা চিন্তা কর, মুশফিকের, সেখানে কারা ছিলেন একাদশে? নাফিস ইকবাল, হিউজলি ট্যালেন্টেড প্লেয়ার। আমরা তো তামিমের কথা বলি, নাফিস তো হিউজলি ট্যালেন্টেড ছিলেন। ট্যালেন্ট মাপার কোনো জিনিস নেই, হ্যাঁ মুশফিক বেশি ট্যালেন্টেড ছিলেন না, নাফিস এটা বলা যায় না, সেটা তো আমরা মাপতে পারবো না, কিন্তু নাফিস তো হিউজলি ট্যালেন্টেড ছিলেন। আলটিমেটলি 10টা না 11টা টেস্ট খেলে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আফতাব ছিলেন, আফতাব হয়তো টেস্ট ম্যাটেরিয়াল ওইভাবে আমরা চিন্তা করি না, কিন্তু তারপর ক্যারিয়ার শুরুতে ইংল্যান্ডে গিয়ে যে 80 অড ইনিংসটা খেলেছেন, এবং আফতাব তো বাংলাদেশের হিস্ট্রিতে সেরা ট্যালেন্টের একজন। আলটিমেটলি 7টা-8টা টেস্ট খেলে শেষ। আশরাফুল ছিলেন। সো মানে আশরাফুল তো হয়তো ওই পথে না পারালে হয়তো খেলতেন, কিন্তু আলটিমেটলি তাকে থেমে যেতে হয়েছে, পরেও তো আর সেভাবে কামব্যাক করতে পারেনি। তো যারা ছিলেন, জাভেদ ভাই ছিলেন, জাভেদ ভাই হয়তো তার পোটেনশিয়ালটা মোটামুটি 40টা টেস্ট তিনি খেলেছেন। বাট যেটা বলছিলাম যে আরও কত অ্যালং দ্য ওয়ে আরও কত ট্যালেন্টেড প্লেয়ার এসেছেন, তাই না? আলটিমেটলি ঝরে গেছেন।
কিন্তু মুশফিকুর রহিম তো রয়ে গেছে 20 বছর, এই 100টা টেস্ট খেলার জন্য তাকে 20 বছরের সেই ডিসিপ্লিন, যে প্যাকেজটার কথা বললাম, সেই প্যাকেজটা কিন্তু 20 বছর ধরেই তাকে চালিয়ে যেতে হয়েছে। স্টিল এখন তার মানে হয়তো ওই যে 2005 সালে যে ছবিটা আমরা দেখি, বেবি ফেস, মাথায় একদম চুল, অনেক চুল, এখন তার মাথায় চুল কম, সেই বেবি ফেসটা আর নাই, বয়সের ছাপটা চেহারায় আছে, রিফ্লেক্সটা হয়তো আগের মতো নেই, কিন্তু এই যে 20 বছরের একটা জার্নি, এটা বাংলাদেশের মানে তুই কর্পোরেট সেক্টর ধর, জার্নালিজম ধর, যে কোনো প্রফেশন, এই 20 বছর ধরে সেম প্যাকেজটা ধরে রাখা ইনক্রেডিবল ব্যাপার। সো এইখানে তাকে স্যালুট, এবং সেটা পেরেছেন বলেই হয়তো আজকে তিনি এই 100 টেস্ট খেলছেন। মানে ভাই ধরো রনি ভাই যেটা বলতেছেন বেসিক্যালি 20 বছর সেম ইন্টেন্সিটিতে তার যে রুটিন, তার যে অ্যাটলিস্ট যেটা তিনি কন্ট্রোল করতে পারেন, তাই না? সবসময় ধরেন ক্রিকেটাররা তো এই জিনিসটা বলে যেটা আমার কন্ট্রোলে আছে, প্র্যাকটিস তোমার কন্ট্রোলে আছে, তোমার ডিসিপ্লিন, তোমার রুটিন, এই ব্যাপারগুলো মোটামুটি কন্ট্রোল। যেমন ধরো তুমি একটু আগে বলছিলা যে মুশফিকুর রহিম আজকে অপশনাল প্র্যাকটিস, না আছে কোনো প্র্যাকটিসই নেই। আচ্ছা আজকে কোনো প্র্যাকটিসই নাই, অপশনালও না, মানে আয়ারল্যান্ড মনে হয় এখনো ট্রাভেল ডে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ ট্রাভেল ডে, গতকাল সবাই চলে আসছে, মুশফিক ভাই আগের দিনই চলে আসছে, আর আয়ারল্যান্ড আজ সকালে আসলো, আর সকালবেলা দেখি যে মুশফিক ভাই প্র্যাকটিস করতেছে। মানে জিনিসটা ধরো মাঝে মাঝে একসময় বা মনে হতে পারে যে হয়তো ব্যাপারটার মধ্যে মানে নেগেটিভ শোনাতে পারে, একটু পরে হয়তো ক্লিয়ার হবে যে শো অফের একটা ব্যাপার আছে, কিন্তু এই জিনিসটা শুধুমাত্র শো অফ করার তাগিদে তো এরকম তো শো অফ করা যায় না। মানে এত লম্বা টাইম ধরে এরকম একটা ওর সাইকিটা তুই, আমি এইভাবে বলতে পারি, ও যদি আজকে প্র্যাকটিসে না আসতো হ্যাঁ তাহলে ও কিন্তু ভালো থাকতো না, ওর নিজের ভিতরে একটা অপরাধ বোধ জাগতো, কারণ ও এই সিস্টেমের ভিতরেও ডেভেলপ করে নিয়েছে, নিজেকে নিজে প্রশ্ন করা, নিজেকে নিজে করা, যে হ্যাঁ আমি যদি আজকে না যাই তাহলে আমার অস্থির লাগবে, আমি যদি প্র্যাকটিস না যাই, আমি কি একটা করি নাই, কি যেন করি নাই, হ্যাঁ কিছু করলাম না, মনের মধ্যে একটা খচখচ। তিনি হয়তো 3 দিন পর টেস্ট খেলবেন, ওই 3 দিন পর টেস্টের সময় তার মনে হতে পারে যে ওই দিন যদি একটু প্র্যাকটিসটা করতাম, তাহলে ওই যে মাথার মধ্যে যদি এই খচখচটা থাকে তাহলে তিনি মাঠে গিয়ে ভালো করবেন না। সো তিনি তার প্রিপারেশনটাকে, তিনি যেভাবে তার যে ওয়ার্ক এথিক, সবার ক্ষেত্রে একরকম না, এটা আবার বলে দিচ্ছি, সবাইকে যে এরকম হতে হবে নট নেসেসারিলি, এক একজনের ওয়ার্ক এথিক এক এক রকম, এক একজনের সিস্টেম এক এক রকম। তো তার সিস্টেম এটা, তিনি যদি তাকে নিজের ওই ফুলেসটা না দেন, একদম কমপ্লিটটা না দেন, তাহলে তিনি আসলে পারবেন না, তিনি তার নিজের ওই সিস্টেমটা মানে ডেভেলপ, মানে ওই জায়গাটা যেতে পারবেন না। তিনি একদম একটা ম্যাচের জন্য যতটা 100% প্রিপারেশনটা দরকার, সো এটাই হলো মুশফিকুর রহিম আর কি। আমরা একটা জিনিস যেটা রনি ভাই বললো যে সবাই মুশফিকুর রহিম হইতে হইলে যে তার টেমপ্লেটই ফলো করতে হবে তা না, মানে এটা প্র্যাকটিস নিয়ে আমরা এত বেশি কথা বলি, এভরিওয়ান হ্যাজ এ মুশফিক ভাই প্র্যাকটিস স্টোরি, কেউ না কেউ কোনো না কোনো সময় মুশফিক ভাই একটা ফ্রিকিশ প্র্যাকটিস সেশন কভার করছে, ওটা নিয়ে স্টোরি লিখছে, এভরি জেনারেশন অফ জার্নালিস্ট। তো মানে আমার কাছে খুবই অবাক লাগে যে মানে এখনও আয়েশা উনি হচ্ছে যে টিমের মধ্যে সবচাইতে ফিটেস্ট। এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেসব মানে লং ডিস্টেন্স রানিংয়ের ইয়েতে হয়, উনি এখনও টিমের মধ্যে সবচেয়ে ফিটেস্ট। এই কারণে ওনার ওই সেদিন আমি সুমন ভাইয়ের সঙ্গে ওনার ক্যারিয়ার নিয়ে একটা কথা বলতেছিলাম, ওনার ফার্স্ট ক্যাপ্টেন, উনি বলতেছিল যে কথায় কথায় উনি খুব বিরক্ত নিয়েই বললো যে সবাই দেখি 100 টেস্ট, তার মানে মুশফিক কি শেষ, মানে 100 টেস্টে অবসরের প্রশ্ন দায়ের করতেছে, কেন মুশফিক অবসর নেবে 100 টেস্টে পর। উনি বলতেছে দরকার কোনো অবসরের প্রশ্ন তো উঠারে কোনো দরকার নেই, উনি আরও 2-2.5 বছর ইজিলি খেলতে পারেন, বা এটা উনি ওনার ফিটনেসটা টেস্টিমেন্ট আর কি, ওনার ফিটনেসটা কোন লেভেলে, প্লাস ওনার একাগ্রতাটা কোন লেভেলে, উনি এই টিমে নিজেকে দেখে হচ্ছে একজন মেন্টর প্লাস প্লেয়ার হিসাবে, যেটা অনেক প্লেয়ারদের ক্ষেত্রেই দেখা গেছে যে মানে অন্যান্য টিমে আমরা দেখি, কিন্তু আমরা কখনো বাংলাদেশ টিমে কল্পনা করি না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, এরকম এক্সপিরিয়েন্সের একজন প্লেয়ার ড্রেসিং রুমে থাকবে যে কিনা বোধ মানে ওই গাইডেন্সটা দিবে ক্যাপ্টেনকে, ট্যাকটিক্যাল গাইডেন্সটা দিবে। সিলেটে এবার যখন টেস্ট কভার করতে এলাম তখন দেখলাম যে উনি খুব মিড অফ থেকে ছোট ছোট টিপস দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন শান্তকে, যে সিলেটের কারণে ওই মাঠটা একটু ইন্টিমেটের কারণে আর কি এগুলো টের পাওয়া যায় বাইরে থেকে খেলা দেখলে। মানে আমরা তো কখনো এরকম সিচুয়েশনে আসি নাই বাংলাদেশ টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে। সো এইটা খুব একটা প্রিভিলেজ পজিশন আমরা কাভার করতেছি সেদিক থেকেও, আর যারা খেলতেছে এই টিমে তাদের জন্য, কজ আপনি জয়ের ক্ষেত্রে যে ড্রেসিং রুমটা শেয়ার করতেছে মুশফিক ভাইয়ের সঙ্গে, তার ক্যারিয়ারের শুরুর দিকে এইটার ইম্প্যাক্টটা আমরা কয়দিন পরে, আরও কিছুদিন পরে দেখতে পাবো যে কী ধরনের ইম্প্যাক্ট তার মানে মুশফিক ভাইয়েরকে দেখে সে আর কি ফিল করতেছে, কত কিছু তার কাছ থেকে মানে নেওয়ার সুযোগ ছিল আর কি, সে এবং নিচ্ছেও। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে আরেকটা জেনারেশনের ব্যাটারদের মধ্যে পাস ডাউন করা। আমরা বলি যে ব্যাটসম্যান হচ্ছে খুবই একটা মানে জেনারেশনাল থিং আর কি, আমরা দেখি যে অস্ট্রেলিয়া যে বড় ব্যাটসম্যান আসতে নিলে আসতেই থাকে, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন থেকে আসতেই থাকে, তো আকাশ থেকে পড়ে না। এইসব ছোট ছোট জিনিসগুলা ব্যাটসম্যানশিপটাই তো একটা মেসেজ পাস করার বিষয়, ইটস নট অ্যাথলেটিক লাইক
ফাস্ট বোলিং আর স্পিন বোলিং, এটা খুবই বেশি হচ্ছে মেন্টর ড্রিভেন। সো মুশিক ভাইয়ের মতো একজন মানে ক্যারেক্টার যদি প্রেজেন্স যদি ড্রেসিং রুমে যতদিন থাকবে আমার কাছে মনে হয় তত বেশি এনরিচ হবে। আমরা এখন দেখতেছি আমাদের ব্যাটিংটা একটু সেটেল মনে হয় অন্যান্য কম্পেয়ার টু অন্য দুই ফরম্যাটের থেকে টেস্টে, কারণ এটার কারণ হচ্ছে মুশিক ভাই ওখানে আছেন। মুশিক ভাই একটা হিউজ প্রেজেন্স মিডল অর্ডারে, একটা মানে ইন্স্যুরেন্স বলা যায় আর কি। সো এই জিনিসগুলা মানে টপ অর্ডারে এখন যারা খেলে বা শান্ত এখন 4-এ ব্যাটিং করতে পারতেছে, মুশিক ভাই নিচে আছে দেখে, বা মুমিনুল এখন অ্যাফোর্ড করতে পারতেছে, আচ্ছা আমি 3-এ ব্যাটিং করতে পারতেছি, ওনার প্রেজেন্সটা আর কি অনেক কিছু অ্যাড করে আর কি, যেটা স্কোর বোর্ডে কখনো দেখা যাবে না। আমি ওটা বললাম যে 37 অ্যাভারেজ দিয়ে অনেকে বলবে যে এটা সাবস্ট্যান্ডার্ড একজন টেস্ট প্লেয়ারের অ্যাভারেজ, যে এত বছর যে খেলছে ছোট দল বলেই খেলছে, কিন্তু অ্যাকচুয়ালি যে উনি কত বড় আমাদের এই ছোট দলের জন্য সেটা আমরা কখনো হয়তো নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো না আর কি। ভাই মানে নাম্বারের কথাটা ঘুরে ফিরে ধরেন আলাদা করে বলার আগেই চলে আসছে, ক্যারিয়ারের তো এটা একটা ব্যাপার আছে, এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে গেলে উইকেট কিপিং একটা বড় ব্যাপার। যেমন আমি গতকালকেও দেখছিলাম, ধরেন 2017 সালের দিকে উনি বলেছিলেন যে উনি আগে উইকেট কিপার পরে ব্যাটার, হ্যাঁ মানে ব্যাটসম্যান আর কি, তখন তো ব্যাটসম্যানই বলা হতো। তো মুশফিকুর রহিমের যে ইভলিউশন, সেই 2005 সালে যখন লর্ডসে তার ডেবিউ, এরপরে উইকেট কিপার রেকগনাইজড, তারপরে হচ্ছে ক্যাপ্টেন, তারপরে হচ্ছে পোস্ট ক্যাপ্টেন্সি, পোস্ট উইকেট কিপার ক্যারিয়ার, মানে এই ইভলিউশনটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটাও তোর মানে একটা টেস্টিমনি তার, যে কিভাবে তিনি গিয়েছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তিনি খুব অ্যাডামেন্ট ছিলেন কিপিং না ছাড়া আরেকটু উপরে ব্যাটিং না করা, যেটা আমিও তো একসময় দেখালে আমি একরকম আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছিলাম ব্যাপারটাকে, কারণ আমার আফসোস হতো অ্যাজ এ ক্রিকেট ফলোয়ার, বাংলাদেশ ক্রিকেটের যখন মানে কুমার সাঙ্গাকারার একটা এক্সাম্পল ওই সময়ে ছিল, ওই সময় তৈরি হলো। সো এই ব্যাপারটা ছিল। এখন যদিও আমরা তার 100 টেস্টটা সেলিব্রেট করছি, কিন্তু ডেফিনেটলি আমরা যদি এই নাম্বারসের কথা বলি, তার যদি তিনি ওই নিজের সঙ্গে ওই কম্প্রোমাইজ করতে পারতেন। আমি যদিও তার টিমমেটদের কাছ থেকে শুনেছি, বিভিন্ন সময়ের টিমমেট, যে কিপিং জিনিসটা তিনি না করলে তিনি আসলে ভিতরে সিকিউর ফিল করেন না। সিকিউর ফিল এইটা এই দিক থেকে যে না, যে দলের জায়গায়, শুধু দলের জায়গার ক্ষেত্রে না, সিকিউর ফিল করাটা হলো যে তিনি উইকেটের চরিত্রটা ভালোভাবে দেখা, কাছ থেকে দেখা, তিনি ম্যাচে মোর ইনভলভ থাকা, এই ব্যাপারটা তিনি আসলে এনজয় করেন, বা তার এটা ওই যে সিস্টেম, তার নিজের সিস্টেম, সেই সিস্টেমের অংশ। সো তিনি ওই কম্প্রোমাইজটা নিজের সঙ্গে করতে পারেন নাই হয়তো, যে কিপিংটা ছাড়বো। একটা পর্যায়ে গিয়ে করেছেন অনেক পরে, ইট ওয়াজ টু লেট তখন, তারপরেও ভালো কিছু তো এসেছে। বাট যেটা যদি তিনি আরও অনেক বছর আগে করতেন, তাহলে ডেফিনেটলি তার তুই যে এভলিউশনের কথা বললি, আমি পার্সোনালি ফিল করি সেটা আরও ভালোভাবে হতো তিনি যদি, কারণ তার জায়গা নিয়ে তো প্রশ্নের কোনো অবকাশই ছিল না, বাংলাদেশের স্পেশাল টেস্ট টিমের জায়গা নিয়ে প্রশ্নের অবকাশই ছিল না। তিনি যদি তখন ডেফিনেটলি কিপিং নিয়ে যে সময়টুকু তিনি কিপিংয়ে দিচ্ছেন, সেই সময়টা যদি বাড়তি ব্যাটিংয়ে দিতেন, তিনি যদি রেগুলার 4-এ ব্যাট করতেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি এটা তার ক্যারিয়ার আরও অনেক সমৃদ্ধ হতো। স্যার বিভিন্ন ফেজ গেছে তার। শুরুতে তো তিনি যখন আসলেন, তার শুরুর সময়টা যখন আমি জার্নালিজমে আসিনি, কিন্তু আমি তো ক্রিকেট খুবই ডিপলি ফলো করি, তো জানতাম তিনি যখন জিম্বাবুয়েতে গিয়ে এ দলে একটা সেঞ্চুরি করলেন 2005 সালে বুলাবুয়াতে 7 কি 8-এ নেমে, সাকিবরাও ছিলেন, সেটা রিয়াদ সাকিবরা ছিলেন, 8 নম্বরে সেঞ্চুরি করলেন, সেটা নিয়ে বেশ হইচই হলো। তখন তার বয়স অফিসিয়ালি 16 বা সামথিং বা 17 এরকম বয়স ছিল। তারপরে তো ইংল্যান্ড ট্যুরে গিয়ে সাইড ম্যাচে তিনি যখন সেঞ্চুরি করলেন, তখন আমরা জানতে পারছি যে তিনি টেস্ট খেলবেন। ইংল্যান্ডে গিয়ে ওই সময় আর্লি সামারে তিনি যে একটা কাউন্টি দলের সাথে সেঞ্চুরি করেছেন, বিরাট ব্যাপার বাংলাদেশের, এবং একটা 17 বছরের ছেলে সেঞ্চুরি করছে সেখানে। তার টেকনিক, তার ডিফেন্স নিয়ে সব তখন থেকে আলোচনা হচ্ছিল, আমরা পত্রপত্রিকায় দেখতাম। সেখান থেকে তিনি আসলেন, খেললেন, আর্লি স্ট্রাগল, আবার বাদ পড়ে যাওয়া, আবার যখন ফিরে এলেন শ্রীলঙ্কা, যে টেস্টটাতে তিনি সম্ভবত 80 করলেন, পাইলট ভাইকে বাইরে রেখে তাকে নেওয়া হলো, হিউজ প্রেশার ছিল। ওই ইনিংসটা আমি মনে করি যে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ইনিংস, টেস্ট ক্রিকেটের কথা বলে স্পেশালি শ্রীলঙ্কা যখন, এটা সম্ভবত 2007-এ। সো এই ফেজ থেকে তারপরে আস্তে আস্তে তিনি তো ডেফিনেটলি ক্যাপ্টেন হলেন। বিভিন্ন সময় তার ব্যাটিংও অনেক রিচ হয়েছে। একটা সময় তো মুশফিক মানে আমরা ডিফেন্স করবে, ঠিক আছে, তার কম্প্যাক্টনেসের জন্য আমরা জানতাম। আস্তে আস্তে তার শটের রেঞ্জ বেড়েছে, স্পিনটা আরও ভালো খেলেছেন। তার তো যেহেতু ফিজিক্যাল কিছু তার সীমাবদ্ধতা ছিল, সেটা তিনি ওভারকাম করেছেন। তোর পেস বোলিং খেলার ক্ষেত্রেও দুনিয়ার মোটামুটি সব জায়গায় রান করেছেন। সো ডেফিনেটলি এটা মানে বাংলাদেশের বাস্তবতা, এগুলো কিন্তু একটা তোর জুবাই যেটা বললো যে
পরবর্তী জেনারেশনের কথা, পরবর্তী জেনারেশনের সামনে এটা একটা উদাহরণ, একটা জয়ের সামনে, একটা শান্তর সামনে তাদের আর অনেক চ্যালেঞ্জ আসবে, এটা একটা উদাহরণ। এবং এই লম্বা সময় ধরে এটা ধরে রাখা, দেখ মুশফিকের যেটা তোর অভিষেক টেস্ট সেটা ছিল ইয়ান বেলের সেকেন্ড টেস্ট। হ্যাঁ, ইয়ান বেলের সেকেন্ড টেস্ট, চিন্তা কর এখন ইয়ান বেল কই, এখন অতীত। হ্যাঁ, আরেকটু পরে হ্যাঁ debut আজকে করেন। পরের বছর। হ্যাঁ। তো ইয়ান বেলের সেকেন্ড টেস্ট, সেই ইয়ান বেল 118 টেস্ট খেলে আরো 10 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে। ঠিক আছে, অ্যালিস্টার কুক তো 7 বছরের মধ্যে 100 টেস্ট খেলেছে, 7 বছরে 161 টেস্ট খেলে 12 বছরের ক্যারিয়ারে 161 টেস্ট খেলে শেষ। তো ভাই মানে তারা তো অনেক বড় ব্যাটসম্যান, ঠিক আছে, তারা 20 বছর খেললে কোথায় থামতো সেটা অন্য ব্যাপার, কিন্তু 20 বছর তারা খেলতে পারে না আলটিমেটলি। হ্যাঁ, মুশফিক তো সেটা পেরেছেন, তার কাছে এই 100 টেস্ট হিউজ ব্যাপার। সো এই যে তার ব্যাটিংয়ের এভলিউশনের ক্ষেত্রেও কিন্তু সেটা মানিয়ে নিতে হয়েছে। শুধু এই লঞ্জেভিটিতে আমরা শুধু সময়ের কথা বলছি না, তার যে ব্যাটিংয়ের যে এভলিউশনটা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে সেটার সঙ্গে মানিয়ে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন জেনারেশন, অপোনেন্ট সব কিছুর সঙ্গে মানিয়ে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। সো এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। ভাই মানে উইকেট কিপিং এর কথা রনি ভাই যেটা বললেন যে স্ট্যাটেও আসলে হ্যাঁ একটু সিগনিফিকেন্ট একটু থাকে, অ্যাভারেজ হচ্ছে 37 আর 39, মানে উইকেট কিপিং আর হ্যাঁ ওই টাইপের নাই। হ্যাঁ হ্যাঁ তবে সেঞ্চুরি নাম্বারে কিন্তু আছে, যেমন অনেক বেশ কয়েকটা কম ম্যাচেও কিন্তু ইকুয়াল নাম্বারস অফ সেঞ্চুরি আর কি। হ্যাঁ, সো এই উইকেট কিপিংয়ের ব্যাপারটা যেটা ধরো এখন লিটনের ক্ষেত্রেও আছে, কিন্তু লিটন হয়তো একটা ওরকম একটা প্যাকেজ বা দিন শেষে মুশফিক ভাই বা মইনুল ভাই মানে সৌরভরা আছে বলেই, হ্যাঁ আছে বলেই হয়তো মানে লিটনের ওই ব্যাপারটা ওইভাবে ধরা পড়ে না যে সে ব্যাটিংটাতে আরও বেশি ফোকাস করতেছে কিনা। কিন্তু মুশফিকুর রহিমের ক্ষেত্রে তো ব্যাপারটা ওটা ছিল, কারণ আমরা শুধু টেকনিক্যালি সাউন্ড না, মানে মুমিনুলের আগ পর্যন্ত বা মুমিনুলের একটা পর্যায় পর্যন্ত তো মুশফিকুর রহিমই আসলে দলের সেরা ব্যাটার। সো এই উইকেট কিপিংয়ের ব্যাপারটা হ্যাঁ রনি ভাই যেটা বলছে না, আসলেই ওই সময় রনি ভাই একরকম মানে আন্দোলনের মতোই, যে কারণ এটার ব্যাপার আছে দিন শেষে তো, কারণ উইকেট কিপিং টেস্ট ম্যাচে তখন তো বিশাল একটা টোল ফেলবে, এবং যখন আপনি বাংলাদেশের মতো দলে যখন অপোনেন্টকে অল আউট করতে আপনার 150 ওভার লেগে যাচ্ছে, হ্যাঁ বেশি ওভার লেগে যাচ্ছে। তুমি লিটন এই লাস্ট টেস্টে লিটনকে 2-3 বার দেখা গেছে যে তার স্লিপ ফিল্ডাররা এসে তার ব্যাক টিপে টিপে দিচ্ছে, লিটন 30। সো দ্যাট টেক্স এ হিউজ টোল উইকেট কিপিংটা স্পেশালি। হ্যাঁ, লিটনের ব্যাক ইস্যু অলরেডি 2-3 বার ভোগাইছে, বেশ কিছু ম্যাচে ইন্টারন্যাশনালি মিসও করছে। সো এইটা মানে সবার ক্ষেত্রে এটা দেখছি, কুইন্টন ডিকক থেকে শুরু করে একটা কমন প্রবলেম উইকেট কিপারদের। সো তুমি টেস্ট একটা লেভেলে গিয়ে তুমি যখন ব্যাটিং পেডিগ্রিটা তোমার চলে আসে 27-28-এ, তখন তুমি ইভেনচুয়ালি এটা ছেড়ে দেওয়াই উচিত। ইভেন সাঙ্গাকারও ওই যে রনিভাই যেটা বললো যে সাঙ্গাকারও সেদিন তার ইন্টারভিউতেই শুনতেছিলাম যে তার ভিতরেও ওই ইনসিকিউরিটিটা ছিল। যখন তুমি উইকেট কিপিং করো তখন তো বেসিক্যালি তুমি অলরাউন্ডার ওই টিমের, সো তোমার টিমে 11-এ জায়গা পাওয়ার একটা বিষয়টা আরও পাকা হয় আর কি। সো এই জিনিসটা বাংলাদেশের কালচারে তো আরও ছাড়তে চাইনি। আমি জাস্ট একটু বলে রাখি, সাঙ্গাকারা ছাড়তে চান ওই সময়ের সিলেক্টর ছিলেন রুমেশ রত্নায়কে কিংবা রাবি রত্নায়কে, দুজনের একজন। তিনি মানে বাধ্য করেছেন বাট তাকে সেই সিকিউরিটি জায়গা দিয়েছেন, তাকে কনভিন্স করেছেন। বাংলাদেশ দলে কেউ করতে পারেনি আর কি তাকে। ওই জিনিসটা কিন্তু খুবই কমন, সবার ক্ষেত্রেই খুবই কমন। এটা তুমি বডি তো এটা দিন শেষে তো সেটা টোল তো পড়ে। আর রনি ভাই যেটা বললো যে বিভিন্ন ফেজের তো অভাব নাই তার 20 বছরের ক্যারিয়ারে। তুমি চিন্তা করো যখন তার ডেবু হয়েছে তখন বেসিক্যালি আমরা কয়টা টেস্ট খেলতাম, এটা এক নাম্বার। ওয়ার্ল্ডটা কোন জায়গায় ছিল, দুনিয়াটা কোন জায়গায় ছিল, আর বাংলাদেশ ক্রিকেটটাই ছিল একটা অ্যামেচার সেট আপ। টেস্ট ক্রিকেটটাকে আমরা পাত্তাই দিতাম না, লিটারালি আমরা খেলতাম, আমাদের খেলতে হইতো তাই। তারপর থেকে ওই সেট আপে উনি যখন ডেবু করে, তারপরেও তার ওখানে টেস্টের প্রতি যে প্যাশন ছিল ওটা মানে সেকেন্ড টু নান ছিল ওই জেনারেশনের প্লেয়ারদের ক্ষেত্রে। তুমি যদি বলো সাকিব ভাই, মুশফিক তামিম ভাই, তারা মোর অফে তাদের থিঙ্কিং বা তাদের গ্রেটনেসটা আসছে হচ্ছে ওডিআই ক্রিকেট দিয়ে বেসিক্যালি। মুশফিক ভাই ওয়াজ এ ফ্যান্টাস্টিক ওডিআই প্লেয়ার, বাট ওই জেনারেশনের প্লেয়ারদের মেইন গোলটাই ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ 2007, 2011 ঘরের মাঠে। তাদের ড্রাইভটাই ছিল ওডিআই, লার্ন অ্যাবাউট ওডিআই ক্রিকেট এন্ড দেন। কালচারটা এরকম ছিল। মুশফিক ভাই ওয়াজ দ্য অনলি এক্সেপশন যে কিনা তার কাছে মনে হয়েছে মানে যেটা আর কি ইন্টারন্যাশনালি রেকগনাইজড আর কি, টেস্ট ক্রিকেটটাই তার কাছে সবচেয়ে পিনিক্যাল ছিল। ওটা মনে একটা সিগনিফিকেন্ট মোটিভেশনাল ফ্যাক্টরও তার এই আজকে এই জায়গায় আসার ক্ষেত্রে। তো তুমি চিন্তা করো ওই প্রথম অ্যামেচার সেট আপে তার ঢোকা, সে ডেফিনেটলি একটা প্রপার সেট আপে থাকলে তারা তো তাদের ডেবু হইতো না। তার ডেবু হইতে 7, 8, 9 ইভেন 11 হয়ে যেত যখন সে পিক হিট করছে। আইডিয়ালি অন্যান্য দেশে আমরা কী দেখি, ওই জায়গায় একটা প্লেয়ার মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যেয়ে তারপর একটা ভালো জায়গায় গিয়ে 23-24-এ গিয়ে দেন ডেবু হয়। আমরা সেটা দেখি নাই মুশফিকের ক্ষেত্রে। সেটা যদি হইতো তাহলে আমি ডেফিনেটলি 37 অ্যাভারেজ নিয়ে কথা বলতাম না, আমরা বলতাম 45 অ্যাভারেজ দেওয়া।
45 অ্যাভারেজ প্লাস। তুমি যদি দেখো যে 12-13 থেকে ওনার মানে ট্রান্সফরমেশন বলবো আর কি, হি টুক 5 or 6 years টু লার্ন দ্য গেম এট দ্য ইন্টারন্যাশনাল লেভেল। তাকে শিখতে হয়েছে এই জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলে। তার অ্যাভারেজ ছিল মানে 18-19 প্রথম 5-6 বছর, সেখান থেকে তার এই জায়গায় আসা। তুমি ওইটা মাইনাস করো, উনি যদি 12-13 ডেবু করতো 2025, আমরা ইন্টারন্যাশনালি বেস্ট ব্যাটারদের মধ্যে তার নাম নিতাম আর কি। আমরা তখন ফিল্টার যখন করি তখন দেখি যে গত 5 বছরে স্টিভ স্মিথের বেশি রান তার। স্টিভ স্মিথ চিন্তা করো, মানে মানে আমরা তো যদি লেয়ার চিন্তা করি, তার লেয়ার তো বলে শেষ করা যাবে না, মানে আমি এখানেও শেষ করতে পারবো না। মানে ওনাকে আমরা কিভাবে সেলিব্রেট করবো, ওনার যদি শুধু নাম্বার দিয়েই তুমি জাজ করতে চাও, মানে ইনক্রেডিবল জার্নি বলা যায় আর কি। তুমি আরও ভালো বলতে পারবে, মানে তুমি দেখো যে ইংলিশ প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করো, রনি ভাই যেটা বললো, মিলাইতে পারবা না যে তুমি কি পরিমাণ মানে তার সঙ্গে কত প্লেয়ারের ডেবু হয়েছে আর কত প্লেয়ার চলে গেছে অলরেডি। কেভিন পিটারসন দেখলাম যে কালকে স্টিভ স্মিথের ইন্টারভিউ নিচ্ছে, মানে কই কেভিন পিটারসন 100-150 টেস্ট খেলে তারপরে গেছে আর কি। চিন্তা করো যে কয় জেনারেশনের বলারদের উনি খেলছে। আমরা টেন্ডুলকারের ক্ষেত্রে এটা বলি যে আর্লি 90s খেলছে, লেট 90s ডমিনেট করছে, 2000s দেন 2010, তারপরে মানে লংজেভিটিটা চিন্তা করো, টেন্ডুলকারের গ্রেটনেস কোন জায়গায় লংজেভিটিতে। কিন্তু আমরা হয়তো মুশফিকের ক্ষেত্রে সেটা বলবো না, কারণ তার ওই রকম নাম্বারস নাই, আর সে বাংলাদেশি প্লেয়ার, সে অত বেশি টেস্টও খেলা নাই। কিন্তু লংজেভিটি, বলিং অ্যাটাক, কোন কোন জায়গায় সে রান করছে তুমি চিন্তা করো। সাউথ আফ্রিকা ছাড়া মনে হয় উনি সব জায়গায় কনকার করছে, অস্ট্রেলিয়া মনে হয় বাকি আছে এখনো। ওই সময় ক্রিকেট খেলাটার একটা খুবই মনোযোগী ছাত্র। এটা আমি মনে করি যে তোর এই নেক্সট জেনারেশন, যতগুলো জেনারেশন মানুষ আছে সবার এটা তোর মানে একটা তাকে ফলো করার একটা ব্যাপার, মনোযোগী ছাত্র। এখন মনে হতে পারে যে হ্যাঁ একইভাবে নারায়ণ ভাই আউট হয়েছেন, অনেক ভুল থেকে শিক্ষা নেননি, ওই সময় বাজে শট খেলে আউট হয়েছেন, আমি সেটা বলছি না। ধ্রুপদী ঘরানার ক্রিকেটের কথা যদি বলি, সেটার একটা তিনি মনোযোগী এবং অনুগত ছাত্র হয়, সেটা বলেই তিনি টেস্ট ক্রিকেটটাকে প্যাশন তো আছে, টেস্ট ক্রিকেট ধারণ করেছেন বলেই কিন্তু আসলে তিনি টেস্ট ক্রিকেটটাকে তিনি জানেন যে আসলে টেস্ট ক্রিকেট কী, ট্রু। তো এটা আসলে ওই মনোযোগী ছাত্র বলেই জানেন। তিনি পড়াশোনাও করেন, ওই বোধের জায়গাটাও আছে, প্রচুর দেখেনও তিনি খেলা টেলা। সো ওজনটা জানেন যে টেস্ট ক্রিকেট কী, ওজনটা জানেন। সেই টেস্ট ক্রিকেটে সেই রেসপেক্টটা তিনি করেন বলেই আসলে যে এই সময় পর্যন্ত তিনি টেস্ট এখনও খেলছেন, আশা করি তো আর খেলবেন আর। ক্যারিয়ার নিয়ে যখন আলাপ করছি রানি ভাই, তখন ক্যাপ্টেন্সির ওই ফেসটা নিয়েও, মানে মুশফিকুর রহিমের টেস্ট ক্যাপ্টেন্সি বিশেষ করে, তখন তো তিনি ওই ফরম্যাটেও ক্যাপ্টেন ছিলেন। তখন বাংলাদেশের ক্রিকেটের একটা বেশ মানে টার্ময়েল যেটাকে বলে, হ্যাঁ, অ্যাটলিস্ট ইন টার্মস অফ পারফরমেন্স, মানে মাশরাফি টেক ওভার করার আগে ওয়ানডে 2015 মানে 14 শেষে, তাই না? ওই সময় তো মুশফিকুর রহিম ক্যাপ্টেন, মানে বাট হ্যাঁ ওই সময় ধরেন ওই গল টেস্ট বা ওরকম ব্যাপার হচ্ছেও, বাট মানে সব মিলিয়ে একটা আসলে ট্রান্সফরমেশন, সব কিছু মিলিয়ে। তো মুশফিকুর রহিমের এই ক্যাপ্টেন্সির মানে তার ক্যারিয়ারে এই ক্যাপ্টেন্সির প্রভাব আসলে কতটা ছিল, মানে ক্যাপ্টেন্সি ওই সময় যদি তাকে করতে না হতো, তাহলে কি আমরা যে নাম্বার নিয়ে বা দিচ্ছে, শুধু এসবই আসলে আলোচনার বিষয়, মানে ওটা কি কোনো প্রভাব ফেলেছে মানে উইকেট কিপিংয়ের মতো? এটা না হাইপোথিসিস, হ্যাঁ, তার রান করা শুরু করেছে তখন কনসিস্টেন্টলি, হতে পারে। আমরা এটা তো বলা মুশকিল, বাংলাদেশের মতো একটা টিমে ক্যাপ্টেন্সি করা এটা খুব কঠিন, অনেক দিকে নজর দিতে হয়। তো সে কারণেই আর কি, হ্যাঁ, মাঠের বাইরে অনেক কিছু সামলাতে হয়। বাট মুশফিক এমন ক্যারেক্টার যে তাকে আসলে কিন্তু বাইরের খুব বেশি কেউ ঘাটাতো না, ঠিক আছে? তোর সেটা বোর্ড বল বা অন্য কেউ খুব বেশি ঘাটাতো না। সো আমার মনে হয় না যে ওটা একটা হিউজ ব্যাপার, ডেফিনেটলি একটা পার্ট টু প্লে করতে হয়। এবং মুশফিক ক্যাপ্টেন্সি তিনি চাইতেন ক্যাপ্টেন্সি করতে চাইতেন, এর কোনো ডাউট নেই। যে এই লেভেলে ক্যাপ্টেন করেছেন, ক্যাপ্টেন্সির তোর ম্যাটেরিয়াল তার ভিতর ছিল বলে মনে করা হতো, এবং তিনি ক্যাপ্টেন্সি করেছেন, বেশ লম্বা সময় করেছেন। তিনি ক্যাপ্টেন্সিটা এনজয় করতেন পার্সোনালি, মাঠে যেটাই আমরা দেখি। হতে পারে যে সেটাতে ক্যাপ্টেন্সি না করলে হয়তো তিনি আরেকটু বেশি রান করতেন, হয়তো স্ট্যাটটা আরেকটু ভালো হতো, আবার নাও হতে পারতো, উল্টাও হতে পারতো। সো এগুলা বলা কঠিন। তার ক্যাপ্টেন্সি তো মানে এমনিতে রেকর্ড তো বাংলাদেশের বাস্তবতে খারাপ না কিন্তু, তাই না? এবং ওই যে 16-17-তে যে সেখানে কিন্তু মুশফিকের ভূমিকা আছে, ইন দ্য সেন্স যে উইকেটগুলো তখন বানানো হলো, হ্যাঁ, এখন সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু আলটিমেটলি তো বাংলাদেশের হিস্ট্রি সেরা জয়গুলো তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া চাইলে বলি, নিউজিল্যান্ড যদি বাদ দেই, মাউন্ট মঙ্গনে বাদ দিলে, তখন কিন্তু যখন ড্রেসিং রুমে আলোচনা হচ্ছে, ড্রেসিং রুমের মানুষের কাছ থেকে আমি শুনেছি, যখন আলোচনা হচ্ছে, ব্যাটসম্যানদের ডেফিনেটলি একটা সংখ্যার জায়গা ছিল যে আলটিমেটলি এই ধরনের উইকেটের, হ্যাঁ, প্রত্যেকের রেকর্ড তখন হিট খেয়েছে, খাবেই। আবার ওই সময়টা কিন্তু যেমন ইংল্যান্ডের সঙ্গে তামিমের যে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সঙ্গে যে 2টা 70 ওয়াট, বাংলাদেশের হিস্ট্রি সেরা ইনিংসগুলোর মধ্যে আমি মনে করি টেস্ট ক্রিকেটে। সো সেই ব্যাপারগুলো আছে, সেই চ্যালেঞ্জটাও আছে।
কিন্তু ডেফিনেটলি তাদের জন্য হিউজ চ্যালেঞ্জিং ছিল। ড্রেসিং রুমে যখন আলোচনা হচ্ছে, হাথুরু সিংয়ে যখন বলছেন, ড্রেসিং রুমে আলোচনা হচ্ছে, বেশিরভাগ ব্যাটসম্যানই অপোজ করেছেন, মুশফিক ব্যতিক্রম ছিলেন। মুশফিক কিন্তু তখন টিম ওরিয়েন্টেড চিন্তা করেছেন, হ্যাঁ ঠিক আছে, আমি যদি এটাতে রেজাল্ট আসে আমি ওই রিস্কটা নিতে চাই। এবং মুশফিকের একটা বড় ভূমিকা ছিল হাথুরু সিংয়ের সেই পরিকল্পনাটা তোর বাস্তবায়নের ক্ষেত্রে। সো সেখানেও তার মানে সেটা হয়তো প্রকাশ্যে আসছে না এইভাবে, কিন্তু আড়াল থেকে বাংলাদেশের হিস্ট্রি একটা শেপ করে দিতেও তার সেখানে ভূমিকা আছে। মানে ট্রান্সফরমেশনটা আর কি, মানে যখন আমরা 2005-এ আমরা এক ধরনের টেস্ট ক্রিকেট খেলতাম, কি খেলতাম ওটা তো আমরা জানি, কেমন উইকেট থাকতো সেটাও জানতাম। দেয়ার ওয়াজ নো সেকেন্ড ইনিংস, তাই না? ওখানে কোনো সেকেন্ড ইনিংস থাকতো না বলারদের জন্য। সো অপোনেন্ট ওখানে ফার্স্ট ইনিংসে রান করতো, আমরা ইনিংসে হারতাম। মোহাম্মদ রফিক ভাইয়ের উইকেট আমি বেশি মনে করি, যেখানে এক ইনিংস করে বোলিং করতে থাকি। আরো 150 উইকেটটা বেশি হইতো। মানে তুমি চিন্তা করো তো, উনি ওইটা দেখছে, ফ্ল্যাট এরা দেখছে, উনি নিজে রান করছে। মোমিনুলের ক্যারিয়ার শুরু হয়েছে কিন্তু ওই টাইমে, হ্যাঁ মানে ওই ফ্ল্যাট বাংলাদেশ এরা আর কি, সো কল। সো ওই টাইমে ব্র্যাডম্যান লেভেলের, হ্যাঁ ব্র্যাডম্যানিশ রান ছিল তার। পরে তারা চাইলেই কিন্তু ওইটা কন্টিনিউ করতে পারতো। তারা সবাই ব্যাটসম্যান ছিল, লিডারশিপ রোলে ছিল, তারা ওই জিনিসটা আর চায় নাই। তারা চাইতেছিল যে একটা রেজাল্ট ওরিয়েন্টেড টিম হোক, বাংলাদেশ জেতা শুরু করুক। সেজন্য যেই লটারি উইকেটটা তৈরি করা, সেটার জন্য তো ব্যাটসম্যানদের মানে তামিম ভাইয়ের রেকর্ড সিগনিফিকেন্টলি ইয়ে করছে, সাকিব ভাইয়ের রেকর্ড প্রত্যেকেই 40। আসলে ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা, যেমন মানে পূজারা কোহলির রেকর্ডও তো আসলে মারাত্মকভাবে। হ্যাঁ, কিন্তু তারা ওই পূজারা কোহলি, ওরা তো একটা কনসেশন, মানে ওটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের এরায় এসে রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে। ইন্ডিয়া কিন্তু ওইটা করছে তখন যখন তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট দরকার, এর আগে না। এরা কিন্তু বেসিক্যালি ফ্ল্যাট উইকেটই হয়তো 400/400, পরে শেষে যায় আশ্বিনা জাদেজা। এইটাই তো ইন্ডিয়ার টেমপ্লেট ছিল। বাংলাদেশ কিন্তু তার থেকে একটু আগে ছিল। বাংলাদেশ সাউথ আফ্রিকা ওই টাইমে স্টার্ট করে যে ওদিকে ফাফ দু প্লেসি, এদিকে মুশফিক ভাইরা, তারা ডিসাইড করে যে হ্যাঁ আমরা একেবারেই স্পাইসি উইকেটে খেলবো, লটারি উইকেট, এনিথিং ক্যান হ্যাপেন, আমাদেরও এখানে 50-50 চান্স থাকবে। ইটস এ ব্রেভ ডিসিশন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। যদি এটা মাশরাফি ভাই যদি ক্যাপ্টেন থাকতো, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ এটা বোলার্স পয়েন্ট অফ ভিউ ছিল। মুশফিক ভাইদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট মনে করি আমি। তারপরে থেকে উনি তো কয়টা ফেজ দেখলো বাংলাদেশ ক্রিকেটের, ওই ফেজও দেখলো, এই ট্রান্সফরমেশনও দেখলো, দেন মানে টেস্ট কন্ট্রাক্ট আলাদা হলো 2020 সাল থেকে, সেই ফেজও দেখলো, যেটাকে আমি মনে করি যে 2020 সালেই বেসিক্যালি আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করছি প্রফেশনালি আর কি, কন্ট্রাকচুয়ালি। তো ওই সব ফেজে ওনার দেখা, সব ফেজে উনি ডমিনেটিং ক্যারেক্টার ছিল, উইথ মানে স্পেশালি রান করার দিক থেকে আর কি। এটা মানে বলে শেষ করতে পারবো না যে আমি কতটা অ্যাডমায়ার করি ওনার এই জার্নিটাকে আর কি। হ্যাঁ ভাই, আরেকটা ব্যাপার যেটা আসলে না বলে অ্যাটলিস্ট আমার হয় না, সেটা হচ্ছে যে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন মুশফিকুর রহিম। এটা মোরলেস ধরেন সিনিয়র ক্রিকেটারদের, মাহমুদুল্লাহ যেমন সেভাবে কথা বলেন না, মুশফিকুর রহিমও হয়তো বিপিএলে হয়তো আসেন বা সেভাবে আসতে চান না। উনি প্রেস কনফারেন্সও বেশ লম্বা টাইমেই একান্তই ওরকম না হলে তো আসতে চান না। সো এই এই ব্যাপারটা তার মিডিয়া থেকে গুটিয়ে নেওয়ার ব্যাপারটা মনে হয় আমার, ধরেন আমি অ্যাটলিস্ট প্রিন্ট এডিশনে বা মানে লেখা ভার্সনে ইন রাইটিং মনে হয় বড় ইন্টারভিউটা আপনাকে দিয়েছিলেন উনি, শেষ কবে জানি উইকেট কিপিং ছাড়ার পরে না কবে জানি একটা। আমি একটা করেছিলাম ওদের মুশফিক আর তামিমের একসঙ্গে একটা করেছিলাম, এটা একটা হিউজ ইন্টারভিউ ছিল। তারপরে মনে হয় আরেকটা বড় ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ, মানে এই মিডিয়া ইন্টারাকশন থেকে দূরে থাকা, এই ব্যাপারটা আসলে কি মানে, হ্যাঁ বুঝতে পারছি যে তার ওই প্যাকেজের অংশ, কিন্তু এই জিনিসটা আসলে কেন, এই টেন্ডেন্সিটা কেন তৈরি হয়েছিল বলে আপনার মনে হয়? মানে আপনি এটা ফার্স্ট হ্যান্ড বলতে পারবেন না। তো তিনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন একরকম ছিল, তখন তো এমনিতেও আসতে হতো, বেশিরভাগ সময় আসতে হতো। গত কয়েক বছরে যেটা হয়েছে, আবার যখন আস্তে আস্তে তিনি T20 ছাড়ছেন, ওয়ানডে ছাড়ছেন, এখন শুধু টেস্ট খেলছেন, গত কয়েক বছরে আবার ডিফারেন্ট হয়েছে। এর আগে যেটা ছিল এটা একটু ডিফারেন্ট, গত কয়েক বছর তো একদমই ব্ল্যাঙ্ক, একদমই তিনি ইয়াতে আছেন। সেটার বিভিন্ন কারণ আছে বলে মনে করি। একটা হলো যে তুই যেটা বললি যে ওই প্যাকেজের অংশ, সেটা তো তার আছেই। তার হয়তো লাইকিংস ডিসলাইকিংস একটু বেশি স্ট্রং, এবং তিনি সেটা প্রকাশ করতে পছন্দ করেন। তিনি একটু অভিমানীয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেটা তার ক্যারেক্টারেরই অংশ। তিনি তো আসলে একটু অন্তর্মুখী, অনেক ক্ষেত্রে অন্তর্মুখী। যখন কথা বলছেন তখন অনেক কথা বলছেন। প্রেস কনফারেন্সে যখন তিনি বলতেন, এক একটা প্রশ্নের উত্তর অনেক লম্বা হতো, এবং আমাদের সেটা তুলতে গিয়ে, এখন তখন তার এআইয়ের যুগ ছিল না, তুলতে গেলে আমাদের খবর হয়ে যেত। বাট সেখানে প্রচুর ডেফিনেটলি উপকরণ থাকতো, স্টোরির উপকরণ থাকতো। বাট যেটা বলছি, তিনি একটু অন্তর্মুখী ধরনের। অনেক মানুষই আছে, আমি ক্রিকেটে বলবো, অনেক মানুষই আছেন যে তোর ইন জেনারেল সব মানুষই প্রেইজটা মানে প্রেইজটা চায়, এনজয় করে। তিনিও ডেফিনেটলি চান, সবাই চায়। তো তিনি চান যে তার সেই প্রেইজটা হোক। যদি সেটা না হয়, তিনি যদি কোথাও ঘাটতি ফিল করেন, হয়তো বা তিনি সেই জিনিসটা
তার খারাপ লাগে, তার একটা আক্ষেপ থেকে যায়, বা তিনি জিনিসটা যেটা বললাম একটু অভিমানী, একটু সেই অভিমানটা তার ভিতরে হয়তো কাজ করে, একটা পর্যায়ে গিয়ে সেটা হয়তো আর থাকে না, কিন্তু সেই ইনস্ট্যান্ট সেই অভিমানটা কাজ করে। সব কিছু মিলিয়েই আসলে এরকম, আমি ভালো খারাপ বলছি না, এটা তো একটা মানুষের ধরন, তার ধরন এরকম। গত কয়েক বছরে যেটা হয়েছে যে আসলে বিভিন্ন ক্ষেত্রে তার প্রচুর সমালোচনাও হয়েছে। তিনি হয়তো যেভাবে টি-20 ক্রিকেটটা ছাড়লেন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, বা ওয়ানডে ক্রিকেট যেভাবে ছাড়লেন, তিনি হয়তো ফিল করছিলেন যে তিনি হয়তো আরও কিছু খেলতে পারতেন। মিডিয়া হয়তো যেখানে সক্রিয় ভূমিকা একটা পালন করেছে, বা মিডিয়া প্রচুর সমালোচনা হয়েছে, সেটার কারণে তার হয়তো তিনি হয়তো মনে করতে পারেন যে ত্বরান্বিত হয়েছে তার বিদায়টা। এখন আবার অনেক ক্রিকেটারই সোশ্যাল মিডিয়া গুলিয়ে ফেলে, কারণ সোশ্যাল মিডিয়া এখন এত স্ট্রং এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রেট ফরওয়ার্ড সামনে আসছে। তো এবং আবার যারা মিডিয়া, তাদেরও সোশ্যাল মিডিয়ার তোর অ্যাকাউন্ট থেকে শুরু সব কিছু আছে, সো ওইখানে ডিফারেন্সিয়েট করাও মুশকিল। তিনি আসলে তার হাউজের হয়ে কথা বলছেন না নিজের কথা বলছেন। ক্রিকেটাররা এই ঝামেলায় কেন যাবেন যে হ্যাঁ তিনি আসলে নিজের কথা বললেন না আসলে তার মিডিয়ার হয়ে কথা বললেন, ক্রিকেটাররা তার ঝামেলা যাবে না, সব কিছু গুলিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। সো সেগুলোও আসলে তাকে হিট করেছে ডিফারেন্টলি হয়তো, সেই কারণেই এরকম দূরে থাকা। আমার তাতে খুব আপত্তির কিছু যে আছে তা না, তুমি যতক্ষণ পারফর্ম করছো ততক্ষণ পর্যন্ত তো আসলে মিডিয়ার সঙ্গে কে কী করলো, বাইরে কে কেমন, সেটা তো আসলে খুব বেশি কিছু ম্যাটার করে না। হয় কি, যখন পারফর্ম করতে থাকে না তখন আবার এই ব্যাপারগুলো প্রকাশ হয় যে বাংলাদেশের কালচারের একটা পার্ট। সো আমি মনে করি না যে এটা তিনি তার ক্যারিয়ারে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলে আমি মনে করি না। মিডিয়ার সঙ্গে ইন্ডিয়ার ক্রিকেটারদের নিয়ে নানান রকম কথা শুনি, অস্ট্রেলিয়ানদের একরকম, ইন্ডিয়ানদের একরকম থাকবেই, মাশরাফি একরকম থাকবে, তামিম একরকম, সাকিব একরকম, নট বিগ ডিল আমি মনে করি। সো ভাই মানে ধরো তুমি একটু আগে বলছিলা যে মুশফিকুর রহিম পরের জেনারেশন লিগেসি 100 টেস্ট বলে হয়তো আমরা কথা বলছি, এবং ওই যে একটু আগে বললো যে সুমন ভাই বলছিল যে কেন আসলে অবসরের কথা হবে। এখন যে আমাদের টেস্ট স্ট্রাকচার বা টিমের অবস্থা বা আরেকটা সাইকেল, মুশফিকুর রহিম আসলে এখনও কতটা ইম্পর্টেন্ট? ভেরি মাচ এই টিমে। মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান জয় খুবই ইম্পর্টেন্ট এই টিমে, কারণ টপ 6-এ টপ 2জন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান না, ওটা বলতেছি না। মানে আমরা যেটা দেখি যে আমরা ডোমেস্টিক ক্রিকেট থেকে যেই রিসেন্টলি কাকে দেখলাম, জাকির হাসানকে, তাই তো আমরা এনসিএলের আগে মানে 150, 200, 250 করতে দেখছি কনস্ট্যান্টলি 2-3 বছর। এই টিমে যায় পাকিস্তানে 200, 250 করতে দেখছি, দেন ন্যাশনাল টিমে আসা। তুমি লাস্ট 2-2.5 বছরে এরকম কাকে দেখছো যে জাকিরের মতো কনস্ট্যান্টলি রান করে সেকেন্ড মানে এনসিএলও করলো, বিসিএলও করলো, দেন এ টিম লেভেলেও করলো, তিনও লেভেল কনকার করার মতো ডোমেস্টিক লেভেলের ব্যাটসম্যান এখন পর্যন্ত দেখি না। অমিতের কথা বলে অনেক রান করছে এনসিএল লেভেলে, কিন্তু যতবারই এই টিমে সুযোগ দেওয়া হয়েছে উনি এখন পর্যন্ত ওই হার্ডলটা পার করেন নাই। সো যে কম্পিটিশন থাকতে হবে, যে আমি যে নাম বলবো যে হুইজ গানা রিপ্লেস মুশফিকুর রহিম, এরকম পার্সোনাল তো খুব কম। তুমি অঙ্কনের নাম বলতে পারো, 2-1 ইয়াসিরের নাম বলতে পারো, কিন্তু ওই জাকের যেভাবে দুয়ার ভেঙে আসছে ওই রকম কিন্তু কেউ করেন নাই। সো মুশিক ভাইকে আমি এক জায়গায় একটা কথা বলতে শুনছিলাম যে এক টিম বাসেই আর কি, যে আমি কেন সরবো যদি 19-20 লেভেলের, মানে 19-20 যদি হয়, মানে 18-19 হলে তো আমি সরবো না, 19-20 হলে আমি সরতে পারি। মুশিক ভাইকেই বলতে শুনছি কোনো এক ইয়াঙ্গার প্লেয়ারদের উদ্দেশ্য করে আর কি। তো এই ক্ষেত্রে আমি সেটাই বলবো, ওনার পক্ষেই বলবো যে অ্যাকচুয়ালি 19-20 হলে সে না কেউ এসে তাকে রিপ্লেস করার দাবি তুলতে পারে এই মুহূর্তে। আমি চাইবো যে আরও যারা আছে রানকে তারা আরও বেশি রান করুক এনসিএল লেভেলে, যেটা জাকির করছে। টেস্ট টিমে আসতে হলে আইডিয়ালি আপনার ওইটাই করা উচিত। একটা টেস্ট টিমের বেস্ট 11-এ ঢুকতে হলে আইডিয়ালি আপনাকে ওইরকম পেডিগ্রি নিয়েই আসা উচিত। জাকির এই বেস্ট 11-এ নাই, লাস্ট টেস্টের বেস্ট 11-এ নাই, কিন্তু জাকির গত 2 বছরে কি করে আসছে এখন হয়তো অনেক সমালোচনার মুখে আছে, কিন্তু উনি কীভাবে জাতীয় দলে আসছে জার্নিটা সবাই আমার কাছে মনে হয় খুবই সিগনিফিকেন্ট একটা জার্নি। সো ওই জার্নিটাই কাউকে এই ব্যাটিং লাইনে ঢুকতে হলে ওইরকম একটা কিছুই রেপ্লিকেট করতে হবে। সো ওই রকম তো আমরা দেখতেছি না গত কয়েক বছরে এরকম কেউ আছে যে এনসিএল লেভেল অনেক করছেন। নেক্সট লেভেল ডমিনেট করতে হবে, এই টিমে রেগুলার খেলা আছে, নেক্সট ইয়ারও আছে, ওই জায়গাগুলো ক্র্যাক করতে হবে। তারপরে হয়তো আমি বলতে পারি যে হ্যাঁ মুশফিকুর রহিম হয়তো আমাদের এখন হয়তো আমরা রিপ্লেস করতে পারি, বা আমরা একটা অন্য কাউকে দিয়ে ট্রাই করতে পারি, তাকে 10টা ইনিংস দিতে পারি। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমি মনে করি যে তার প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট এই টিমের জন্য। আমি মনে করি উনি হি আর্ন দ্যাট রাইট টু গো টু অস্ট্রেলিয়া, প্লে ইন ওই জায়গায়, ওখানে একটা পারফর্ম করা। ওই জায়গায় নিশ্চয়ই ওনার জেনারেশনের প্লেয়াররা কেউ খেলে নেয়, আমি মনে করি ওনার 2027 ওইটা উনি ওই অনারটা পেতেই পারেন আর কি। তো ওনাকে আমি ওই ইয়াটা তো দিতেই পারি না, আরেকটা টেস্ট সাইকেল তো উনি দাবি রাখতেই পারে, কারণ উনি রানও করতেছেন। ওনার কয়েক ইনিংস আগে একটা সেঞ্চুরি আছে শ্রীলঙ্কাতে, বড় সেঞ্চুরি আছে, আর উনি যখন সেঞ্চুরি করে ইদানিং এটা
150+ হয় আর কি। সো অনেকের ক্ষেত্রে অনেকের জন্য সেই জিনিসটা শিক্ষণীয় যে আমাদের এই টিমের এই ব্যাটিং অর্ডারের জন্য আর কি। সো আমি ওরকম কিছু দেখি। থাকা মানে তোর একটা সেন্স অফ সিকিউরিটি আছে, এটা একটা ব্যাপার তোর। এটা মনে কর যে দেখ এখন টপ অর্ডারে আমরা স্ট্রাগল করছি, তামিম থাকার সময় কী হতো, মানে এই প্রসঙ্গে ক্রমে চলে আসলো বলে বলছি, বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যান হিসেবে সেটা কিন্তু আমি তামিমকে মনে করি, ক্লোজলি ফলোড বাই মুশফিক। ওয়ান ডেতে আবার মুশফিককে এগিয়ে রাখি। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে গেলে বড় ব্যাখ্যার ব্যাপার, কিন্তু আমি বলছি যে সেন্স অফ সিকিউরিটি যখন তামিম ছিলেন আমরা জানতাম যে ড্রেসিং রুমের একটা আবহ থাকতো, হ্যাঁ তামিম ভাই আছেন, ওই নতুন বলটা খেলে দেয়া, ঠিক আছে, একটা 50-60, তামিমের বেশ কিছু 50-60 আছে যেগুলা আসলে 50-60 না, সেগুলোর মূল্য যে কত বড়। ওই যে সাকিবের যে 217, মুশফিকের 150, সেটাতে প্রথম দিনে উইকেট যেমন ছিল সবুজ উইকেট, সেখানে তামিমের একটা 56 ছিল, 56 বা 55, এটা মানে একটা মাস্টার ক্লাস ইনিংস ছিল। আউট হয়ে গেছেন পরে, ইনিংসটা বড় করতে পারেননি, বৃষ্টিতে খেলা হয়নি, পরের দিন তো উইকেট একটু ইজি হয়েছে। ডেফিনেটলি সাকিব আর মুশফিক তো অসাধারণ খেলেছে, হ্যাঁ ওগুলো তো আছেই। তো আমি বলছি যে ওই সেন্স অফ সিকিউরিটির ক্ষেত্রে বললাম যে তোর ওই যে টপ অর্ডারে যখন তামিম থাকে তার একটা সেন্স অফ সিকিউরিটি ছিল ড্রেসিং রুমে, সবাই জানতো। এখন কিন্তু মিডল অর্ডারেও নেই, ওই যে মুশফিক যতদিন আছেন, সামনে পারফরমেন্স কতটা ভালো খারাপ হবে সেটা তো সময় বলবে, কিন্তু মুশফিক থাকা মানে কিন্তু একটা সেন্স অফ সিকিউরিটি। তুই জানিস, শান্ত জানে, মুমিনুল জানে যে ঠিক আছে পরে মুশফিক আছে, জয় জানে যে মুশফিক ভাই আছেন, হ্যাঁ ঠিক আছে। সো এটা কিন্তু আসলে মানে বলে বোঝানোর ব্যাপার না, এটা এটা ফিল্ডের ব্যাপার, এটা ড্রেসিং রুম আবহাওয়ার জন্য ব্যাপার। সো এটার জন্য মুশফিক এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট। সামনের বছর 10টা টেস্ট আছে, ডেফিনেটলি তার ক্যারিয়ারটা কত দূর এগোবে সেটা এই সামনের বছরই তোর ডিফাইন করে দেবে। তিনি যদি পারফর্ম করতে পারেন ডেফিনেটলি তো থাকবেন, আরেকটা সাইকেল ফুল করতে পারবেন। পারফর্ম করতে না পারলে এই বয়সে তো আসলে অলমোস্ট প্রত্যেকটা সিরিজেই তোর চ্যালেঞ্জিং হয়ে থাকে, প্রশ্ন ওটা শুরু করবে। সো এটা মানে সময়ই বলবে, বাট ডেফিনেটলি মানে তিনি অবশ্যই চাইতে পারেন যে আমি অস্ট্রেলিয়ায় যাব, আমি সাউথ আফ্রিকায় যাব, সেটা তিনি অর্জন করেই নিয়েছেন। মানে আসলে আলোচনা মুশফিক ভাইকে নিয়ে চাইলে আরও অনেক লেয়ার, অনেক অনেক দিক, অনেক কিছু আছে, বাট আমরা শেষ করবো। ইব্রাহিম ভাই, মানে টিমের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা ধরেন জানি, বা সব কিছু একটা ব্যাপার আছে। এই বয়সে এসে নিজেকে মোটিভেট করার তো একটা বড় ব্যাপার থাকে, গিভেন দ্যাট মানে তিনি ক্রিকেটকে অনেক ভালোবাসেন, সব কিছু করেন, উনি এখনও অনেক ফিট, তার রুটিন আছে, অন্য দুইটা ইন্টারন্যাশনাল ফরম্যাট খেলছেনও না, তিনি টেস্ট এটাকে মানে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, এই জন্য রাজশাহী ছেড়ে সিলেটে গিয়ে খেলছেন, এটা ব্যাপার তো থাকেই। বাট স্টিল তার জন্য আসলে মোটিভেটিং কি হতে পারে? ধরেন এই আরেকটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল, বা জুবাই একটু আগে যেটা বললো অস্ট্রেলিয়ায় খেলা, মানে নিজেকে তো আসলে এরকম মোটিভেট করার দরকার, অন্তত ক্যারিয়ারের এই ফেজে এসে প্রত্যেকটা ক্রিকেটারকেই প্রয়োজন পড়ে নিজেকে। একটা হলো যে ইন জেনারেল আছে মোটিভেশন, তিনি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলছেন, এটাই একটা হিউজ মোটিভেশন তার নিজের জন্য, হ্যাঁ কারণ একটা ফর্মেটে এখন খেলছেন। তুই দেখ যখন মুমিনুলকে আমরা টেস্ট ক্রিকেটের তকমা দিয়ে দিলাম, তখন কিন্তু আমরা এই আলোচনাও করতাম যে হ্যাঁ মুমিনুল যখন বাংলাদেশ লম্বা সময় টেস্ট ক্রিকেট নাই, মুমিনুল কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে নিজেকে প্রিপারেশনটা ঠিক রাখবে, এটা নিয়ে প্রশ্ন তুলতাম, অনেকদিন বসে থাকতে হচ্ছে। মুশফিককে নিয়ে কিন্তু সেই সংখ্যার জায়গাটা নাই, মুশফিক কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে, বগুড়ায় গেলেও সকালে রাস্তায় চক্কর দিচ্ছে, তাই না? সো তিনি কিন্তু ওই এক ফর্ম্যাটের জন্যই নিজেকে প্রিপেয়ার করে রাখছেন, কারণ তিনি আসলে ইন্টারন্যাশনাল, তিনি যদি সম্ভব হতো তিনি আসলে কোনো ফর্মেটই ছাড়তেন না, কারণ তিনি ক্রিকেটটাকে তিনি সেই লেভেলের এনজয় করেন, ছেড়েছেন, সেটাও তাই ক্রেডিট দিতে হবে। সো এটাই ইটসেলফ একটা মোটিভেশন যে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন, টপ ক্রিকেট খেলছেন, এবং সেটার জন্য তাকে নিজেকে রেডি রাখতে হবে। এখন সাইকেল ওয়াইজ যখন চিন্তা করে কারা, সাইকেল ওয়াইজ ইন জেনারেল তো সাইকেল ওয়াইজ তুই চিন্তা করবি, কিন্তু বাংলাদেশ তো আলটিমেটলি ফাইনাল খেলবে না, তাই না, আমরা জানি, বা টপ 3তেও থাকবে না। অস্ট্রেলিয়া যাওয়া ডেফিনেটলি একটা মোটিভেশন হতে পারে, সাউথ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা যে একটা মোটিভেশন হতে পারে, বাংলাদেশের জন্য তো এটা, হ্যাঁ তো হ্যাঁ এইগুলা তুই মুশফিকুর রহিমের ক্যারিয়ার ডিফাইন করে দিতে পারে সিরিয়াসলি। এই যে আমি একটু আগে যেমন বললাম, এখনও আমি টেস্ট ক্রিকেটে তামিমকে একটু এগিয়ে রাখি মুশফিকের চেয়ে, খুব ক্লোজ ফাইট, কিন্তু আমি মনে করি টেস্টে তামিম ওপেনার কিছু টাফ সিচুয়েশনে রান করা, দেশের বাইরে এভারেজ 40, দেশে হলো 38। তো এই ব্যাপারগুলো আরও তো এই সিগনিফিকেন্ট ইনিংস কিছু আছে, সব কিছু মিলিয়েই আবার ওয়ানডেতে এই কারণেই আবার মুশফিককে আমি এগিয়ে রাখি। ওয়ানডেতে মুশফিক, ওভারঅল হয়তো মুশফিক একটু এগিয়ে থাকবে, সব মিলিয়ে থাকে। এনিওয়েজ ওই যে ক্যারিয়ার ডিফাইন করে দেওয়ার কথা বললাম, তিনি যদি অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি সেঞ্চুরি করতে পারেন, সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেন, শুধু বাংলাদেশ ক্রিকেট না, ওয়ার্ল্ড ক্রিকেট উইল লুক ডিফারেন্টলি, তাই না? তিনি সেটা করেছেন, হ্যাঁ সেনা কান্ট্রিতে সেঞ্চুরি, এবং ওই তাকে তার ক্যারিয়ার যখন বিশ্লেষণ হবে এরপরে, সে লাইক ধরো সাঙ্গাকারা তার ক্যারিয়ারটা বিশ্লেষণ করবে, মুশফিকের ক্যারিয়ারটা বিশ্লেষণ করবে, যখন সাঙ্গাকারা দেখবেন
হ্যাঁ সে অস্ট্রেলিয়া সেঞ্চুরি করেছে, সাউথ আফ্রিকা করেছে। সাঙ্গাকারা তো জানে যে ওইসব জায়গায় সেঞ্চুরি করতে হলে কী করতে হয় ভাই। সো তার ক্যারিয়ার ডিফাইনিং হতে পারে আগামী বছরও, মানে যা তাকে আমরা কীভাবে দেখবো ক্যারিয়ার শেষে, তাকে কোন উচ্চতায় রাখবো। সো এগুলো হিউজ মোটিভেশন তার জন্য, এবং তিনি এগুলো জানেন, এমন না যে আমরা আলোচনা করছি। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার হয়তো এগুলোর মূল্য বোঝে না, টু বি অনেস্ট এবং টু অল ডিউ রেসপেক্ট, সত্যি কথা বলতে। কিন্তু মুশফিক এগুলো জানেন, তিনি জানেন যে অস্ট্রেলিয়ায় রান করার কী মানে, সাউথ আফ্রিকা রান করার কী মানে। So, যেহেতু তিনি এই ব্যাপারগুলোর বোধটা তার আছে, সো ডেফিনেটলি তার জন্য মোটিভেশনের অভাব নেই। Anything to add? না, অস্ট্রেলিয়ায় মুশফিক ভাই সেঞ্চুরি। কিন্তু মানে ডারউইন ম্যাকাই না আমি যেসব জায়গায় হবে সেঞ্চুরি, Whatever. Australia. মাউন্ট মাগানিতে যাচ্ছে না, হ্যাঁ তারপরে ডারবানেতে একটুর জন্য জিতে নেয়, হ্যাঁ তোমার এসএক্স এর বড় ভাইয়ের কারণে। ওইটা হইলে সাউথ আফ্রিকাটা হয়ে যেত, ওটা হয়ে যাবে নেক্সট টাইম একটা, আর এবার অস্ট্রেলিয়া হয়ে যাবে। সেটাই। আর ইংল্যান্ড তো ধরেন দিন শেষে আসলে থাকেই, মানে তার ওটা তার হিস্ট্রির পার্ট, ইংল্যান্ডেও একটা বড় মানে হয়ে গেল। হ্যাঁ সেটা আছে, কিন্তু দিন শেষে ওটা ওনার হিস্ট্রির পার্ট। কারণ ইংল্যান্ড তো ঘরে এসে হারাইছে, হ্যাঁ সেটা একদিক থেকে অবশ্য ব্যাপারটা আছে। ইংল্যান্ড তো আবার আসবে না, আবার হারাবে। হ্যাঁ সেটা একটা ব্যাপার থাকবে আর কি। যাই হোক, আমরা আসলে দিন শেষে আমরা এটা আশা করবো যে মুশফিকুর রহিম সুস্থ থাকবেন এবং ১৭তম টেস্টটা এটা একটা বিশাল একটা সেলিব্রেশন হবে, যেটা শান্তও বলে আসছেন যে উনি পার্সোনালিও চান, বারে বারে চান। হ্যাঁ যে ৫ দিন ধরে বিসিবি তো নিজেও বিপিএল এর ড্রাফট দিয়ে রাখছে 50-তে, তারা নিজেরাও মনে হয় ভেবে রেখেছে যে মনে হয় না তার বলেছেন অফিশিয়ালি না, অফিশিয়ালি বলেছে যে রিপোর্ট হ্যাঁ এইটাই। কারণ না হলে তো মানে বিপিএল ড্রাফটের মতো এরকম একটা টেস্টের মধ্যে তো সব দিক দিয়ে কারণটা হলো যে ওই বলরুম পাওয়া যাচ্ছিল না অন্যান্য দিকে, ঠিক আছে বলরুম পাওয়া যাচ্ছিল না ফাঁকা, বাট তারা এটা বলেছে আর মিরপুর টেস্ট তো হয়তো যাবে না। শেষে ধরেন প্লেয়ার টেয়ার মিডিয়া সব কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আশা করবো মুশফিকুর রহিম সুস্থ থাকবেন এবং শান্তর মতো আসলে বাংলাদেশের ক্রিকেটেরও এই বিষয়টা অবশ্যই সেলিব্রেট করবে এবং সেলিব্রেট করা উচিত, যেটা আসলে অন্তত একটু হলেও হয়তো আমাদের আলোচনাতে আমরা তুলে ধরতে পেরেছি যে মুশফিকুর রহিম দিন শেষে বাংলাদেশের ক্রিকেটে একটা অন্য রকমের নাম এবং ইউনিক একটা নেম আর কি। সো মুশফিকুর রহিমের জন্য আমাদের অনেক শুভকামনা। থ্যাংক ইউ।